কল্পনা করুন আপনি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গলের মাঝখানে একা। চারদিকে শুধু ঘন গাছপালা, অদ্ভুত সব শব্দ, টানা বৃষ্টি, আর এমন কোনো রাস্তা নেই যেটা ধরে আপনি ফিরে যেতে পারবেন। আপনার কাছে খাবার প্রায় শেষ, শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে, আর প্রতিটা রাত মনে হচ্ছে হয়তো এটাই জীবনের শেষ রাত। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো এই ভয়ঙ্কর জায়গায় আসার সিদ্ধান্তটা একসময় আপনি নিজেই নিয়েছিলেন। আজকের গল্পটি এমন একজন মানুষের যে শুধুমাত্র অ্যাডভেঞ্চারের খোঁজে বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু সেই অ্যাডভেঞ্চারই তাকে এমন এক পরিস্থিতির সামনে দাঁড় করায় যেখানে প্রতিটা সকাল তার কাছে ছিল আরেকটি যুদ্ধ। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এই গল্পটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। এই গল্পের মূল চরিত্র ইয়োশি গিন্সবার্গ। 1981 সালে পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন নিয়ে ইয়োশি দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় আসে। তার ইচ্ছে ছিল নতুন মানুষ, নতুন সংস্কৃতি আর এমন সব জায়গা দেখা যেখানে খুব কম মানুষই যেতে পেরেছে। একদিন লাপাজ শহর থেকে একটি ছোট্ট নৌকা ভ্রমণের সময় তার সাথে পরিচয় হয় মার্কাস নামের এক সুইস স্কুল শিক্ষকের সঙ্গে। দুজনের গল্প করতে করতে বোঝা যায় দুজনেরই ভ্রমণের প্রতি অসম্ভব আগ্রহ। মার্কাস তখন ইয়োশিকে তার বন্ধু কেভিনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। কেভিন একজন আমেরিকান ভ্রমণকারী, আর তার সবচেয়ে বড় শখ ছিল ফটোগ্রাফি। সে সবসময় এমন কিছু ছবি তুলতে চাইতো যা অন্য কেউ কখনো তুলতে পারেনি। আর অল্প সময়ের মধ্যেই তিনজনের মধ্যে দারুণ বন্ধুত্ব হয়ে যায়। তারা একসঙ্গে শহর ঘুরত, নতুন নতুন জায়গায় যেত, আর প্রতিদিনই ভাবতো এরপর কোথায় যাওয়া যায়। ঠিক এমন সময় তাদের জীবনে আসে এক রহস্যময় মানুষ। তার নাম কার্ল। কার্ল নিজেকে একজন অভিজ্ঞ জঙ্গল অভিযাত্রী বলে পরিচয় দেয়। সে দাবি করে বলিভিয়ার গভীর অ্যামাজন জঙ্গলের ভেতরে এমন একটি আদিবাসী গোত্র আছে যাদের সঙ্গে বাইরের পৃথিবীর মানুষের প্রায় কোনো যোগাযোগই নেই। শুধু তাই নয়, সে আরও বলে জঙ্গলের গভীরে এমন সব জায়গা আছে যেখানে খুব কম মানুষ কখনো পা রেখেছে। কার্লের মুখে এসব গল্প শুনে ইয়োশি ভীষণ উত্তেজিত হয়ে যায়। সে মনে করে এমন একটা সুযোগ জীবনে দ্বিতীয়বার আসবে না। কিন্তু মার্কাস আর কেভিন কার্লের কথা সহজে বিশ্বাস করতে পারেনি। তাদের কাছে পুরো বিষয়টাই একটু অদ্ভুত মনে হচ্ছিল। তারা বারবার ইয়োশিকে বোঝানোর চেষ্টা করে একজন অচেনা মানুষের কথায় এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে না, কিন্তু ইয়োশি এতটাই উৎসাহিত ছিল যে সে বারবার তাদের বোঝাতে থাকে। সে বলে, আমরা তো অ্যাডভেঞ্চারের জন্যই এখানে এসেছি। এখন যদি এই সুযোগটাই ছেড়ে দেই তাহলে পরে সারা জীবন আফসোস করতে হবে। অনেক বোঝানোর পর অবশেষে মার্কাস আর কেভিনও রাজি হয়ে যায়। কিন্তু তখনও তারা জানতো না তাদের এই একটি সিদ্ধান্ত খুব শিগগিরই চারজনের জীবন চিরদিনের জন্য বদলে দিতে চলেছে। চারজনের সিদ্ধান্ত নেওয়ার পর পরদিন সকালেই তারা জঙ্গলে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। কাল তাদের নিয়ে একটি দোকানে যায় যেখানে অভিযান চালানোর জন্য দরকারি সব জিনিসপত্র কেনা হয়। তবে একটা বিষয় দেখে তিনজনেই একটু অবাক হয়, কারণ কাল দোকান থেকে সব জিনিসপত্র নিয়ে বের হয়ে যায় আর দোকানদারকে বলে টাকাটা ওরাই দেবে। যদিও ব্যাপারটা একটু অদ্ভুত ছিল, তবু তখন কেউ এই নিয়ে বেশি কিছু ভাবেনি, কারণ তাদের মাথায় তখন একটাই চিন্তা, অবশেষে তারা অ্যামাজনের গভীরে প্রবেশ করতে যাচ্ছে। এরপর চারজন যাত্রা শুরু করে। শহরের কোলাহল ধীরে ধীরে পেছনে পড়ে যায়। সামনে শুধু ঘন জঙ্গল। শুরুর দিকে সবাই খুব আনন্দে ছিল। কেভিন মাঝে মধ্যেই ক্যামেরা বের করে চারপাশের ছবি তুলছিল। তার কাছে প্রতিটা দৃশ্যই ছিল অসাধারণ। আর ইয়োশি সে যেন নিজের স্বপ্নের ভেতরে হাঁটছিল। যে জায়গাটা এতদিন শুধু কল্পনা করেছিল, আজ সে সত্যি সেই জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছে। কাল পথ দেখিয়ে সবার সামনে সামনে চলছিল। মাঝে মাঝে সে বিভিন্ন গাছ দেখিয়ে বলতো কোনটা বিষাক্ত, কোনটা খাওয়া যায়, আর কোন পথ দিয়ে গেলে দ্রুত এগোনো যাবে। কয়েকদিন হাঁটার পর তারা পৌঁছে যায় আশ্রিয়ামাস নামে একটি ছোট্ট আদিবাসী গ্রামে। গ্রামের মানুষ কালকে চিনত। তারা চারজনকে আন্তরিকভাবে স্বাগতম জানায়। সারাদিন বিশ্রাম নেওয়ার পর সেখানে তারা রাত কাটায়। ইয়োশির মনে হচ্ছিল কাল যা যা বলেছিল সবই যেন সত্যি। কিন্তু পরদিন সকালে সবকিছু আবার নতুন করে শুরু হয়, কারণ এবার তাদের আরো গভীরে যেতে হবে। এমন এক জায়গায় যেখানে মানুষের উপস্থিতি প্রায় নেই বললেই চলে।
আর সেখান থেকেই ধীরে ধীরে শুরু হতে থাকে তাদের আসল পরীক্ষা। প্রথমে কেউ বিষয়টা বুঝতে পারেনি, কিন্তু টানা কয়েকদিন হাঁটার পর মার্কাসের হাঁটতে ভীষণ কষ্ট হতে শুরু করে। প্রথমে সে ভেবেছিল এটা হয়তো সাধারণ ব্যথা, কিন্তু জুতা খুলে পা দেখতেই সবাই চমকে ওঠে। তার দুই পায়ে বড় বড় ক্ষত হয়ে যায়, চামড়া উঠে গেছে আর ক্ষত থেকে রক্ত বের হচ্ছে। প্রতিটা পদক্ষেপ যেন তার জন্য অসহ্য যন্ত্রণার হয়ে দাঁড়ায়। কিন্তু এটা ছিল মাত্র শুরু, কারণ সামনে তাদের জন্য অপেক্ষা করছিল আরো ভয়ঙ্কর কিছু। মার্কাসের পায়ের অবস্থা দিন দিন আরো খারাপ হতে থাকে, কিন্তু সমস্যা শুধু মার্কাসের একার ছিল না। তার এই অবস্থার কারণে পুরো দলের গতিও অনেক ধীর হয়ে যায়। এদিকে তাদের খাবারও ধীরে ধীরে শেষ হয়ে আসছিল, আর কয়েকদিন পরেই শুরু হবে বর্ষার মৌসুম। তাই যত দ্রুত সম্ভব জঙ্গল থেকে বের হওয়া ছাড়া তাদের সামনে আর কোনো উপায় ছিল না। এখন কি করা উচিত? কার্লের মত ছিল সে একাই সাহায্য আনতে যাবে, আর বাকিরা এখানেই অপেক্ষা করবে। কিন্তু এই পরিকল্পনায় কেভিন একদমই রাজি হয় না। সে বলে এই গভীর জঙ্গলে একজন অচেনা মানুষের ওপর পুরোপুরি ভরসা করা ঠিক হবে না। ইয়োশিও কেভিনের কথায় সায় দেয়, কারণ যদি কাল আর ফিরে না আসে তাহলে তারা তিনজনই এই জঙ্গলের মধ্যে আটকা পড়ে যাবে। ঠিক তখনই কেভিন আরেকটা প্রস্তাব দেয়। সে বলে সামনে যে নদীটা আছে সেটাই হয়তো তাদের সবচেয়ে দ্রুত বের হওয়ার পথ। যদি তারা একটা বড় ভেলা বানাতে পারে তাহলে নদীর স্রোত ধরে অনেক দ্রুত সভ্যতার দিকে পৌঁছে যেতে পারবে। প্রথমে কার্ল এই পরিকল্পনা পছন্দ করেনি, কারণ সে জানতো নদীর স্রোত খুবই বিপজ্জনক। তবু শেষ পর্যন্ত সবাই মিলে পরদিন অনেক কষ্ট করে একটা বড় ভেলা তৈরি করে। সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল, কিন্তু নদীতে নামার কয়েক মিনিটের ভেতরেই তারা বুঝে যায় তারা ভয়ঙ্কর একটা ভুল করে ফেলেছে। কারণ নদীর স্রোত ছিল তাদের কল্পনার চেয়েও অনেক বেশি শক্তিশালী। ভেলাটা কখনো ডান দিকে কখনো বাঁ দিকে ছিটকে যাচ্ছিল। চারজন প্রাণপণে চেষ্টা করছিল ভেলাটাকে নিয়ন্ত্রণে রাখতে, কিন্তু নদী যেন কারো কথাই শুনতে রাজি নয়। কোনো মতে তারা প্রথম দফার বিপদ পার হয়ে নদীর তীরে ভেলাটা থামায়। সবার মুখেই তখন ছিল ক্লান্তি আর ভয়ের ছাপ। এতক্ষণ পর্যন্ত সবাই কার্লের ওপর ভরসা করছিল, কিন্তু এবার কেভিনের মনে সন্দেহ আরো গভীর হয়ে যায়। সে লক্ষ্য করছিল নদীর সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোতে কার্ল অস্বাভাবিকভাবে ভয় পাচ্ছিল। আর ভেলা থামানোর পর যখন কার্ল রাগ করে বলে যে সে শিকারে যাচ্ছে, তখন কেভিনের সন্দেহ আরো বেড়ে যায়। সে ইয়োশিকে বলে, আমার মনে হয় কার্ল সাঁতারই জানে না। প্রথমে ইয়োশি কথাটা বিশ্বাস করতে চায়নি, কারণ এতদিন ধরে সে কার্লকে একজন অভিজ্ঞ গাইড বলেই ভেবেছিল। তবুও সে কার্লের খোঁজে জঙ্গলের ভেতরে চলে যায়। কিছুক্ষণ পরে সে কার্লকে খুঁজে পায়। কার্ল তখন অনেকটাই শান্ত হয়ে গেছে। সে ইয়োশিকে বলে যে সে আর নদীপথে যাবে না, এই পথ খুব ঝুঁকিপূর্ণ। সে মার্কাসকে নিয়ে হেঁটে সভ্যতার দিকে ফিরে যাবে। অন্যদিকে কেভিনও নিজের সিদ্ধান্ত বদলায়নি। তার বিশ্বাস এতদূর এসে এখন ফিরে যাওয়ার কোনো মানি হয় না। নদীর স্রোত ধরেই এগোলে তারা অনেক দ্রুত গন্তব্যে পৌঁছে যাবে। এরপর চারজনের সামনে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা আসে। তারা কি একসঙ্গে থাকবে নাকি আলাদা হয়ে যাবে? অনেকক্ষণ আলোচনা করার পর শেষ পর্যন্ত তারা দুই ভাগে বিভক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়। কার্ল আর মার্কাস জঙ্গলের পথ ধরে ফিরে যাবে, আর ইয়োশি আর কেভিন ভেলা নিয়েই নদীর স্রোত ধরে সামনে এগিয়ে যাবে। বিদায় নেওয়ার আগে চারজন একে অপরের দিকে তাকিয়ে থাকে। তাদের কারো মুখে হাসি ছিল না, কারণ সবার মনেই একটা অজানা ভয় কাজ করছিল। তখনও কেউ বুঝতে পারেনি এটাই হয়তো তাদের শেষ দেখা। ইয়োশি মার্কাসকে জড়িয়ে ধরে বিদায় জানায়। কার্লও বলে সভ্যতায় পৌঁছে তারা আবার লাপাচে দেখা করবে। সবকিছু তখন একদম স্বাভাবিকই মনে হচ্ছিল। এরপর ইয়োশি আর কেভিন আবার ভেলায় উঠে বসে। নদীর স্রোত এবার আগের চেয়ে অনেক বেশি তীব্র। চারপাশে শুধু গর্জন করা পানির শব্দ। কেভিন প্রাণপণ চেষ্টা করছিল ভেলাটাকে নিয়ন্ত্রণে রাখতে, কিন্তু কয়েক মিনিট যেতে না যেতে সামনে দেখা যায় বিশাল বিশাল পাথর আর ভয়ঙ্কর স্রোত। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। প্রচন্ড স্রোতের ধাক্কায় ভেলাটা গিয়ে একটি বিশাল পাথরের সঙ্গে আটকে যায়। চারপাশে তখন শুধু উত্তাল পানি, আর কয়েক সেকেন্ডের মধ্যেই ভেলাটা হয়তো ভেঙে যেতে পারে। পরিস্থিতি বুঝে কেভিন দ্রুত একটি সিদ্ধান্ত নেয়। সে ইয়োশিকে বলে,
আমি সাঁতরে নদীর ওপারে যাওয়ার চেষ্টা করছি, তুমি ব্যাগ থেকে দড়িটা বের করে প্রস্তুত রাখো। আমি ওপারে পৌঁছানোর পর তুমি দড়িটা আমার দিকে ছুঁড়ে দেবে, তারপর আমি তোমাকে টেনে নিয়ে আসব। ইয়োশি বারবার তাকে যেতে নিষেধ করে, কারণ সে জানতো এই ভয়ঙ্কর স্রোতে একবার আলাদা হয়ে গেলে হয়তো আর কখনো একে অপরকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কেভিন আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আমার উপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। এ কথাটা বলেই সে প্রচন্ড স্রোতের মধ্যে ঝাঁপ দেয়। অনেক কষ্টে লড়াই করে অবশেষে সে নদীর অন্য পারে পৌঁছে যায়। কেভিন ওপরে পৌঁছেই ইয়োশিকে চিৎকার করে বলে, দড়িটা ছুঁড়ে দাও। ইয়োশি দ্রুত ব্যাগের দিকে হাত বাড়ায় দড়িটা বের করার জন্য, কিন্তু ঠিক সেই মুহূর্তেই প্রচন্ড স্রোত ভেলাটাকে পাথর থেকে ছিটকে নিয়ে যায়। এক নিমিষেই ইয়োশি ভয়ঙ্কর স্রোতের সঙ্গে ভেসে যেতে শুরু করে। সে প্রাণপণ চেষ্টা করছিল নিজেকে সামলানোর, কিন্তু প্রকৃতির সেই ভয়ঙ্কর শক্তির সামনে সে ছিল একেবারেই অসহায়। সে ভেসে যেতে যেতে তার মাথা গিয়ে সজোরে একটি পাথরের সঙ্গে আঘাত করে, আর তারপর নদীর তীব্র স্রোত তাকে অনেক দূরে ভাসিয়ে নিয়ে যায়। নদীর ওপার থেকে কেভিন শুধু অসহায়ের মতো তাকিয়ে থাকে। সে বারবার ইয়োশির নাম ধরে চিৎকার করছিল, কিন্তু গর্জন করা নদীর শব্দের মধ্যে সেই ডাক আর ইয়োশির কান পর্যন্ত পৌঁছায়নি। আর সেই মুহূর্ত থেকেই ইয়োশি গিন্সবার্গ সম্পূর্ণ একা হয়ে যায়, আর শুরু হয় তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর বেঁচে থাকার লড়াই। প্রচন্ড স্রোতে অনেক দূরে ভেসে যাওয়ার পর অবশেষে ইয়োশি কোনো মতে নদীর পাড়ে উঠে আসে। তখন তার পুরো শরীর কাঁপছিল, আর কয়েক মুহূর্ত আগেই কি ঘটেছে সেটাও ঠিকমতো বুঝে উঠতে পারছিল না। সে উঠে দাঁড়িয়ে জোরে জোরে কেভিনের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু চারপাশে শুধু নদীর গর্জন, কোনো উত্তর নেই। কিছুক্ষণ অপেক্ষা করার পরও যখন কেভিনের কোনো খোঁজ পাওয়া গেল না, তখন ইয়োশি বুঝতে পারে সে এখন সম্পূর্ণ একা। চারদিকে শুধু ঘন জঙ্গল, কোন দিকে গেলে মানুষ পাওয়া যাবে কোনো ধারণাই তার নেই। তবুও সে আশা ছাড়ে না। সে কাউকে দেখতে পায় না, কিন্তু তখনই তার চোখে ভেসে ওঠে একটা পরিচিত জিনিস। নদীর পানিতে ভেসে যাচ্ছে তার নিজের ব্যাগ। এক মুহূর্তও দেরি না করে ইয়োশি নদীর দিকে দৌড় দেয়। অনেক কষ্টে সে ব্যাগটা ধরে ফেলতে সক্ষম হয়। ব্যাগটা হাতে পেয়ে যেন সে নতুন করে বেঁচে থাকার আশা খুঁজে পায়, কারণ এর ভেতরে ছিল তার কিছু প্রয়োজনীয় জিনিস। যদিও অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছিল, তবুও এই ব্যাগটাই তখন তার একমাত্র ভরসা। দিন প্রায় শেষ হয়ে আসছিল। জঙ্গলের ভেতরে অন্ধকার খুব দ্রুত নেমে আসে, তাই ইয়োশি বুঝতে পারে রাত হওয়ার আগেই তাকে কোনো নিরাপদ জায়গা খুঁজে বের করতে হবে। সে শুকনো একটি জায়গা খুঁজে নিজের মতো করে রাত কাটানোর ব্যবস্থা করার চেষ্টা করে, কিন্তু অ্যামাজনের জঙ্গল এত সহজ ছিল না। রাত নামতেই চারপাশ থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসতে শুরু করে। কোথাও গাছের ডাল ভাঙার শব্দ, কোথাও আবার কোনো অচেনা প্রাণীর ডাক। প্রতিটা শব্দই যেন ইয়োশির বুকের ভেতর ভয় আরো বাড়িয়ে দিচ্ছিল। তবুও সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছিল, কারণ সে জানতো ভয় পেলে চলবে না। এখন তার সবচেয়ে বড় কাজ হলো যেভাবেই হোক আরেকটা সকাল দেখা। কিন্তু সে তখনও জানতো না এই প্রথম রাতই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতগুলোর একটি হতে চলেছে। রাত নেমে আসতেই পুরো জঙ্গলটা যেন আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। অল্প সময়ের মধ্যেই সে গভীর ঘুমে তলিয়ে যায়। ঘুমের মধ্যেই তার চোখের সামনে ভেসে উঠতে থাকে তার স্বাভাবিক জীবনের সেই সুন্দর মুহূর্তগুলো। কিন্তু হঠাৎ একটি অদ্ভুত শব্দে তার ঘুম ভেঙে যায়। চারপাশে তখন ঘুটঘুটে অন্ধকার। কিসের শব্দ হলো সেটা সে বুঝতে পারছিল না। সে বারবার লাইট জ্বালিয়ে চারপাশে তাকানোর চেষ্টা করে, কিন্তু অন্ধকার এতটাই ঘন ছিল যে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। ঠিক তখনই অল্প আলোয় সে সামনে একটা বিশাল প্রাণীর অবয়ব দেখতে পায়। ভালো করে তাকাতেই তার বুক কেঁপে ওঠে। ওটা একটা জাগুয়ার। জাগুয়ারটা ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছিল। ইয়োশি বুঝে যায় এখন কোনো ভুল করলে আর বাঁচার কোনো সুযোগ থাকবে না। হঠাৎ তার মনে পড়ে ব্যাগের ভেতরে একটা গ্যাস ক্যান আর একটা লাইটার আছে। সে দ্রুত দুটোই হাতে তুলে নেয়। জাগুয়ারটা যতই কাছে আসছিল ইয়োশির হৃদয় স্পন্দন ততই বেড়ে যাচ্ছিল। আর ঠিক যখন জাগুয়ারটা একেবারে কাছে চলে আসে, ইয়োশি লাইটারটা জ্বালিয়ে একই সঙ্গে গ্যাস ক্যানের বোতাম চেপে ধরে। মুহূর্তের মধ্যেই আগুনের বিশাল এক শিখা জাগুয়ারের দিকে ছুটে যায়। এত বড় আগুনের শিখা দেখে জাগুয়ারটি ভয় পেয়ে পালিয়ে যায়। জাগুয়ার চলে যাওয়ার পরও ইয়োশি অনেকক্ষণ একই জায়গায় বসে থাকে। তার বুক তখনও জোরে জোরে ধুকপুক করছিল। পরদিন সকাল হতে সে আবার পথ চলা শুরু করে। তার একটাই লক্ষ্য, যেভাবেই হোক
কোনো একটা জনবসতিতে পৌঁছতে হবে, কারণ সে জানতো জঙ্গলের মধ্যে বসে থাকলে কেউ তাকে খুঁজে পাবে না। অনেক হিসাব করে সে সিদ্ধান্ত নেয় কুরিপ্লায়া নামে একটা ছোট্ট বসতির দিকে যাওয়ার চেষ্টা করবে। তার বিশ্বাস ছিল সেখানে পৌঁছতে পারলেই হয়তো মানুষের দেখা মিলবে। কিন্তু জঙ্গলের পথ কোনো ম্যাপ মেনে চলে না। প্রতিটা গাছ, প্রতিটা নদী আর প্রতিটা পথ দেখতে প্রায় একই রকম। একসময় ইয়োশিও বুঝতেই পারছিল না সে ঠিক পথে হাঁটছে নাকি একই জায়গায় বারবার ঘুরে আসছে। তার শরীরের অবস্থাও দ্রুত খারাপ হতে শুরু করে। জুতা খুলে নিজের পায়ের দিকে তাকাতেই সে চমকে ওঠে। পায়ের চামড়া প্রায় উঠে গেছে। বৃষ্টিতে সারাক্ষণ ভিজে থাকার কারণে ক্ষতগুলো আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। তবুও সে থামেনি, কারণ সে জানতো এখানে থেমে যাওয়া মানেই মৃত্যু। এদিকে ক্ষুধাও অসহ্য হয়ে উঠছিল। খাবার বলতে তার কাছে আর তেমন কিছুই অবশিষ্ট ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সে একটা পাখির বাসা খুঁজে পায়। বাসার ভেতরে কয়েকটা ডিম ছিল। এক মুহূর্তের জন্য সে ভাবেনি ডিমগুলো কাঁচা, কারণ তখন বেঁচে থাকাটাই ছিল সবচেয়ে বড় কথা। সে একে একে ডিমগুলো ভেঙে খেয়ে ফেলে। ভেতরে আধা গড়ে ওঠা বাচ্চা থাকলেও সেই মুহূর্তে তার কাছে সেগুলোই ছিল জীবন বাঁচানোর একমাত্র উপায়। কিন্তু এত কষ্টের পরও জঙ্গল যেন তাকে কোনো সুযোগই দিতে চাচ্ছিল না। সামনে তার জন্য অপেক্ষা করছিল আরো ভয়ঙ্কর এক পরীক্ষা, যেটা শুধু তার শরীর নয়, তার মনকেও ভেঙে দিতে শুরু করবে। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর ইয়োশি অনুভব করে তার কপালে প্রচন্ড ব্যথা হচ্ছে। প্রথমে সে বুঝতে পারে না হঠাৎ এমন ব্যথা কেন শুরু হলো, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে কপালের ভেতরে যেন কিছু একটা নড়াচড়া করছে। এতদিন জঙ্গলের মধ্যে থাকার কারণে সে জানতো ছোট ছোট পোকাও এখানে মানুষের জন্য বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে। তাই সে তার কাছে থাকা একটি ধারালো শুন দিয়ে অনেক কষ্টে আর ভয় নিয়ে সে কপালের ওই জায়গাটা পরীক্ষা করতে শুরু করে। আর তখনই সে বুঝতে পারে তার শরীরের ভেতরে একটি বিষাক্ত পোকার লার্ভা ঢুকে গেছে। অবশেষে অনেক কষ্ট করে সে সেটাকে বের করে আনে। কিন্তু এই ঘটনার পর ইয়োশির মানসিক অবস্থাও আরো খারাপ হয়ে যায়। তবু সে থামেনি, কারণ তার মাথায় তখন একটাই চিন্তা ছিল, যেভাবেই হোক তাকে বাঁচতে হবে। না আছে কোনো মানুষ, না আছে কোনো সাহায্য, শুধু আছে তার নিজের ইচ্ছে শক্তি। এদিকে জঙ্গলের প্রতিটি দিন তাকে আরো দুর্বল করে দিচ্ছিল। ক্ষুধায় শরীর শুকিয়ে যাচ্ছিল। পানির অভাব, বৃষ্টির কষ্ট আর একাকিত্ব তাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছিল। আর এভাবেই দিনের পর দিন, রাতের পর রাত ইয়োশি অ্যামাজনের সেই ভয়ঙ্কর জঙ্গলের সঙ্গে লড়াই করে যেতে থাকে। ইয়োশি যে জায়গাটার দিকে যাচ্ছিল সেটি ছিল কুরিপ্লায়া নামের একটি আদিবাসী বসতি। অবশেষে অনেক কষ্টের পর সে কুরিপ্লায়ায় পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে সে যা দেখে তার জন্য সে একদম প্রস্তুত ছিল না। পুরো জায়গাটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে। চারদিকে শুধু ধ্বংস আর নীরবতা। যে জায়গাটাকে সে নিজের বাঁচার শেষ আশ্রয় ভেবেছিল, সেখানেও কোনো মানুষ নেই, কেউ নেই তাকে সাহায্য করার জন্য। সেই মুহূর্তে ইয়োশি বুঝতে পারে জঙ্গলের মধ্যে সে সত্যি সম্পূর্ণ একা। তাই নিজের দুর্বল শরীর নিয়েই সে আবার সামনে এগিয়ে যেতে শুরু করে। হাঁটতে হাঁটতে তার শরীরের শক্তি প্রায় শেষ হয়ে আসছিল। আর তখন থেকে তার সঙ্গে ঘটতে শুরু করে আরো এক ভয়ঙ্কর ব্যাপার। ইয়োশি প্রচন্ড দুর্বলতার কারণে হ্যালুসিনেশন করতে শুরু করে। কখনো তার মনে হয় তার আশেপাশে অনেক মানুষ আছে, কখনো আবার মনে হয় সে আর একা নেই, কিন্তু বাস্তবে সেখানে কেউ ছিল না। হাঁটতে হাঁটতে এক সময় হঠাৎ ইয়োশির চোখে পড়ে মাটির ওপর কিছু পায়ের ছাপ। মানুষের পায়ের ছাপের মতো দেখতে ছিল। এটা দেখে তার মনে আবার একটু আশার আলো জ্বলে ওঠে। সে ভাবে হয়তো এটা কেভিনের পায়ের ছাপ, হয়তো কেভিন তাকে খুঁজতে এই পথেই গেছে। কিন্তু কিছুক্ষণ পর সে ভালোভাবে লক্ষ্য করে এগুলো অন্য কারণ নয়, এগুলো তার নিজেরই পায়ের ছাপ। তার মানে সে এতক্ষণ ধরে সামনে এগিয়ে যায়নি, সে ঘুরে ফিরে একই জায়গায় বারবার ফিরে আসছে। ইয়োশি বুঝতে পারে এই বিশাল জঙ্গলের মধ্যে সে কতটা হারিয়ে গেছে। আর এই উপলব্ধিটা তার মানসিক অবস্থাকে আরো ভেঙে দেয়। সে বুঝতে পারে এই জঙ্গলের মধ্যে এভাবে চলতে থাকলে সে হয়তো কখনোই বের হতে পারবে না। ঠিক তখনই তার মনে পড়ে কার্লের কথা। কার্ল তাকে বলেছিল সবসময় নদীর ধারে ধারে হাঁটতে, কারণ নদী অনুসরণ করলে শেষ পর্যন্ত কোনো না কোনো জায়গায় সভ্যতার দেখা পাওয়া যায়। এই কথাটাই তখন ইয়োশির শেষ ভরসা হয়ে দাঁড়ায়। তাই সে সিদ্ধান্ত নেয় এবার তাকে নদীর কাছে যেতে হবে।
অনেক কষ্ট করে সে নদীর দিকে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু প্রকৃতিও যেন পদে পদে তার পরীক্ষা নিচ্ছিল। হঠাৎ করে আকাশ কালো হয়ে আসে। মুহূর্তের মধ্যেই পুরো জঙ্গল বৃষ্টিতে ভিজে যায়। ইয়োশির শরীরও আবার ভিজে যায়। দুর্বল শরীর নিয়ে এই বৃষ্টির মধ্যে হাঁটা তার জন্য আরো কঠিন হয়ে পড়ে। তবুও সে থামে না, কারণ সে জানতো নদীর কাছেই হয়তো তার বাঁচার শেষ সুযোগ লুকিয়ে আছে। অবশেষে অনেক কষ্টের পর ইয়োশি নদীর ধারে পৌঁছতে সক্ষম হয়। ক্লান্তিতে তার শরীরে আর কোনো শক্তি ছিল না। সে নদীর পাশে একটা নিরাপদ জায়গা খুঁজে তারপর সেখানেই শুয়ে পড়ে। শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে যাওয়ায় কিছুক্ষণের মধ্যেই তার চোখ লেগে আসে। ঘুমের মধ্যে আবারও তার পুরনো স্মৃতিগুলো ফিরে আসে, কিন্তু হঠাৎ এক অস্বাভাবিক অনুভূতিতে তার ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই সে বুঝতে পারে কিছু একটা ঠিক নেই। সে দেখতে পায় রাতের প্রচন্ড বৃষ্টির কারণে পাহাড় থেকে নেমে আসা পানি চারদিকে ছড়িয়ে পড়েছে। ইয়োশি দ্রুত বুঝতে পারে এখান থেকে তাকে বের হতে হবে। নদীর অন্য এক অংশে দেখা যায় দুইজন স্থানীয় মানুষ নদীর ধারে চলাফেরা করছে। তারা নদীর পাশে কিছু একটা দেখতে পায়। কাছে গিয়ে তারা অবাক হয়ে যায়। সেখানে একজন মানুষ পানির মধ্যে ভাসমান অবস্থায় পড়ে আছে। সে আর কেউ নয়, কেভিন। তারা দ্রুত কেভিনকে উদ্ধার করে এবং তাকে নিজেদের গ্রামে নিয়ে যায়। ধীরে ধীরে কেভিনের শরীরও সুস্থ হতে থাকে। এরপর স্থানীয় পুলিশের সাহায্যে কেভিন একজন পাইলটের সঙ্গে একটি ছোট প্লেনে করে জঙ্গলের ওপর দিয়ে উড়ে যায়। তারা আকাশ থেকে চারদিকে খুঁজতে থাকে, হয়তো কোথাও ইয়োশিকে দেখা যাবে, হয়তো সে এখনো বেঁচে আছে। অন্যদিকে ইয়োশি একটি ঝর্ণার কাছে পৌঁছায়। সে সেখানে গিয়ে পানি পান করার চেষ্টা করে। হঠাৎ তার কানে ভেসে আসে একটি শব্দ। উপরে তাকিয়ে সে দেখতে পায় আকাশে একটি প্লেন উড়ে যাচ্ছে। সে বুঝতে পারে হয়তো এটাই তার বাঁচার শেষ সুযোগ। সে দ্রুত হাত নাড়াতে শুরু করে, চিৎকার করে সাহায্য চাইতে থাকে। সে নিজের সর্বোচ্চ চেষ্টা করে প্লেনটির দৃষ্টি আকর্ষণ করার জন্য, কিন্তু প্লেনটি অনেক উঁচু দিয়ে উড়ে যাচ্ছিল। ইয়োশিকে তারা দেখতে পায় না। কিছুক্ষণ পর প্লেনটি ধীরে ধীরে দূরে চলে যায়, আর ইয়োশি আবার একা হয়ে যায়। যে মুহূর্তে তার মনে হচ্ছিল হয়তো এবার সে বেঁচে যাবে, সে আশাটাও শেষ পর্যন্ত তার চোখের সামনে হারিয়ে যায়। অসহায় হয়ে ইয়োশি সেখানে বসে পড়ে। তার চোখে পানি চলে আসে। সে সাহায্যের এত কাছে এসেও আবার হারিয়ে ফেলেছে। প্লেন নিয়ে অনেক খোঁজার পরও কেভিন ইয়োশিকে খুঁজে পায় না। তখন বাধ্য হয়ে তাকে আবার গ্রামে ফিরে আসতে হয়। গ্রামে ফিরে কেভিন সরাসরি সেই পুলিশ কর্মকর্তার সঙ্গে দেখা করে। সে তাকে বোঝানোর চেষ্টা করে যদি পাইলট আরেকটু নিচ দিয়ে প্লেন ওড়াতো তাহলে হয়তো আমরা ইয়োশিকে দেখতে পেতাম। আপনি আরেকবার তার সঙ্গে কথা বলুন, তাকে বলুন আরেকবার চেষ্টা করতে। কিন্তু পুলিশ কর্মকর্তা তাকে জানায় এটা সম্ভব নয়। তোমার বন্ধু জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে, প্রায় 1 থেকে 1.5 মাস হয়ে গেছে। এই অবস্থায় তার বেঁচে থাকা অসম্ভব। কিন্তু কেভিন কোনোভাবেই এই কথা মেনে নিতে পারে না, কারণ তার বিশ্বাস ছিল ইয়োশি এখনো বেঁচে আছে। কেভিন তখন পুলিশকে বলে, ঠিক আছে, আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমি নিজেই আমার বন্ধুকে খুঁজে বের করব। পুলিশ তাকে সতর্ক করে দেয়, তুমি সেখানে গেলে তুমিও মারা যাবে। কিন্তু কেভিনের সিদ্ধান্ত তখন বদলানোর মতো ছিল না। সে বলে, আমি যদি আমার বন্ধুকে খুঁজতে গিয়ে মারা যাই তাহলে আমি সেভাবেই মরতে রাজি আছি। কেভিনের বন্ধুর প্রতি ভালোবাসা আর বিশ্বাস দেখে তারপর সে বলে, ঠিক আছে, আমি দেখি এমন একজন মানুষ আছে যে তোমাকে সাহায্য করতে পারে। এরপর পুলিশ কর্মকর্তা কেভিনকে একজন অভিজ্ঞ নদী বিশেষজ্ঞের কাছে পাঠায়। সে লোকটির নাম ছিল সিনোটিক। কেভিন তার সঙ্গে দেখা করে বলে, আমাকে ক্যাপ্টেন আর্মান্ডো পাঠিয়েছে। তিনি বলেছেন নদী সম্পর্কে আপনার চেয়ে ভালো কেউ জানে না। আমার একজন বন্ধু এই নদীতে হারিয়ে গেছে, তাকে খুঁজে পেতে আপনার সাহায্য দরকার। কিন্তু সিনোটিক তাকে প্রথমেই না বলে দেয়। সে বলে যে মানুষটা 4-5 সপ্তাহ ধরে জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে তার বেঁচে থাকা অসম্ভব। কিন্তু কেভিন হাল ছাড়ে না। সে বলে, আমি জীবনে কখনো কারো কাছে ভিক্ষা চাইনি, কিন্তু আজ আপনার কাছে ভিক্ষা চাইছি। দয়া করে আমার বন্ধুকে খুঁজে বের করতে আমাকে সাহায্য করুন। কেভিনের কথাগুলো শুনে সিনোটিক বুঝতে পারে এটা শুধু একজন হারিয়ে যাওয়া মানুষকে খোঁজার বিষয় নয়, এটা একজন বন্ধুর জন্য আরেক বন্ধুর শেষ চেষ্টা। অবশেষে সিনোটিক রাজি হয়ে যায়, আর তারা ইয়োশিকে খুঁজে বের করার জন্য সেই ভয়ঙ্কর জঙ্গলের দিকে আবার যাত্রা শুরু করে। এদিকে ইয়োশি তখন সম্পূর্ণ ক্লান্ত হয়ে জঙ্গলের মধ্যে শুয়েছিল। ঠিক তখনই হঠাৎ তার কানে একটি মেয়ের কান্নার শব্দ ভেসে আসে। কিছু দূর যাওয়ার পর সে একটি আদিবাসী মেয়েকে দেখতে পায়।
মেয়েটিও ইয়োশিকে দেখে ভয় পেয়ে যায়। ইয়োশি সঙ্গে সঙ্গে তাকে শান্ত করার চেষ্টা করে। সে বলে, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। কিন্তু মেয়েটি তার ভাষা বুঝতে পারছিল না। তবু ইয়োশি আবারও তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সবসময় তোমাকে নিরাপদে রাখবো। রাত হয়ে গেলে ইয়োশি মেয়েটির জন্য শোয়ার ব্যবস্থা করে দেয়, কিন্তু সে নিজে তার পাশে শোয় না, একটু দূরে গিয়ে একা বসে থাকে। এভাবেই তাদের রাতটা কেটে যায়। পরদিন সকালে ইয়োশি আবার পথ চলতে শুরু করে। তার সঙ্গে তখনও সে আদিবাসী মেয়েটি ছিল, কিন্তু ইয়োশির শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে ঠিকমতো হাঁটতেও পারছিল না। এরপর আবার রাত নেমে আসে। সেদিন রাতে ইয়োশি মেয়েটির পাশে শুয়েছিল। হঠাৎ সবকিছু বদলে যায়। ইয়োশি চোখ খুলতেই বুঝতে পারে সেখানে কোনো আদিবাসী মেয়ে নেই। সে এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছিল যে নিজের কল্পনায় একজন মানুষের অস্তিত্ব তৈরি করে ফেলেছিল। এতক্ষণ ধরে যে মেয়েটির সঙ্গে সে কথা বলছিল সে আসলে বাস্তবে ছিলই না। পরদিন সকালে ইয়োশি আবার পথ চলতে শুরু করে, কিন্তু এবার তার মানসিক অবস্থা আগের মতো ছিল না। সে প্রচন্ড হ্যালুসিনেশন করতে শুরু করে। তার মনে হতে থাকে আশেপাশে অনেক মানুষ রয়েছে, কিন্তু বিপদ তখনও তার পিছু ছাড়েনি। হাঁটতে হাঁটতে হঠাৎ সে একটি চোরাবালির ডোবাতে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই সে বুক পর্যন্ত চোরাবালির মধ্যে ডুবে যায়। সে অনেক চেষ্টা করে সেখান থেকে বেরিয়ে আসার, কিন্তু যতই চেষ্টা করছিল ততই সে আরো আটকে যাচ্ছিল। ঠিক তখনই সে ধীরে ধীরে হাত বাড়িয়ে সামনে থাকা একটি গাছের ডাল শক্ত করে ধরে। তারপর সমস্ত শক্তি একত্র করে কোনোভাবে নিজেকে চোরাবালি থেকে টেনে বের করে আনে। কিন্তু বাইরে উঠতেই তার শরীরে আর একটুও শক্তি অবশিষ্ট ছিল না। সে সেখানে মাটিতে লুটিয়ে পড়ে। মনে হচ্ছিল তার আর লড়াই করার শক্তি কিংবা ইচ্ছে কোনোটাই নেই। ঠিক তখনই ঝাপসা চোখে সে কিছুটা সামনে একটি গাছ দেখতে পায়। সেই গাছটিতে ছিল অসংখ্য বিষধর বুলেট অ্যান্ট। ইয়োশি ধীরে ধীরে গাছটির কাছে এগিয়ে যায়, তারপর নিজের জামা কাপড় খুলে ফেলে। এরপর সে গাছটিকে প্রচন্ড জোরে নাড়া দেয়। মুহূর্তের মধ্যেই অসংখ্য বিষধর পিঁপড়া তার শরীরের ওপর পড়ে আর একের পর এক ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক কামড় দিতে শুরু করে। অসহ্য যন্ত্রণায় ইয়োশি পাগলের মতো চিৎকার করতে থাকে। একই সঙ্গে সে প্রচন্ড হ্যালুসিনেশন করতে শুরু করে, কিন্তু সেই অসহ্য যন্ত্রণায় যেন তাকে আবার বেঁচে থাকার শক্তি ফিরিয়ে দেয়। ইয়োশি উঠে দাঁড়ায়, তারপর দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত সে নদীর ধারে পৌঁছে যায়। সেখানে পৌঁছে শরীরের শেষ শক্তিটুকু দিয়ে 3টি বাঁশ একত্র করে একটি বড় চিহ্ন তৈরি করে, যাতে কেউ তাকে খুঁজতে আসলে সহজে বুঝতে পারে সে এখানে ছিল। এরপর তার চোখে পড়ে একটি কচ্ছপ। ক্ষুধার যন্ত্রণায় সে একটি পাথর তুলে কচ্ছপটিকে মারতে যায়, কিন্তু শেষ মুহূর্তে সে থেমে যায়। সে মনে মনে ভাবে, এখানে আমার সঙ্গে শুধু এই প্রাণীটিই আছে। আমি যদি এটাকেও মেরে ফেলি তাহলে আমি পুরোপুরি একা হয়ে যাব। আর তাই সে কচ্ছপটিকে ছেড়ে দেয়। ইয়োশি তখন বুঝতে শুরু করে হয়তো এটাই তার জীবনের শেষ সময়। সে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকে। তার কাছে আকাশটাকে অদ্ভুত সুন্দর লাগছিল। ঠিক তখনই একটি প্রজাপতি উড়ে এসে তার হাতের ওপর বসে। সেই ছোট্ট মুহূর্তটুকুই ইয়োশির মুখে এক ফোঁটা হাসি এনে দেয়। এরপর দৃশ্য বদলে যায়। আমরা দেখতে পাই কেভিন আর সিনোটিক নদীপথে ইয়োশিকে খুঁজতে খুঁজতে এগিয়ে যাচ্ছে। হঠাৎ তাদের চোখে পড়ে ইয়োশির ব্যাগ, আর ঠিক তার পাশেই তারা দেখতে পায় বাঁশ দিয়ে বানানো সেই চিহ্নটি। এটা দেখেই কেভিন এক মুহূর্তও দেরি না করে সে দ্রুত নৌকা থেকে নেমে চারদিকে ইয়োশিকে খুঁজতে শুরু করে, কিন্তু অনেক খোঁজার পরও সে ইয়োশিকে খুঁজে পায় না। তখন সিনোটিক তার কাছে এসে বলে, একজন বন্ধু হিসেবে তোমার যা করার ছিল তুমি সবই করেছো। কথাটা শুনে কেভিনের মন ভেঙে যায়। সে ভাবতে শুরু করে হয়তো সত্যি ইয়োশি আর বেঁচে নেই। তারপর তারা দুজন ফিরে যাওয়ার জন্য নৌকোর দিকে এগিয়ে যায়। অন্যদিকে ইয়োশি তখন কাছেই শুয়েছিল। হঠাৎ সে কিছু শব্দ শুনতে পায়। সে ধীরে ধীরে মাথা তুলে তাকায় আর দেখতে পায় কেভিন তাকে খুঁজতে এসেছে, কিন্তু তাকে খুঁজে না পেয়ে ফিরে যাচ্ছে। ইয়োশির শরীরে তখন এতটুকু শক্তিও ছিল না যে সে জোরে চিৎকার করবে। সে অনেক কষ্ট করে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তারপর খুব আস্তে করে একটি শব্দ উচ্চারণ করে, কেভিন। তখন কেভিন অনেকটা দূরে চলে গিয়েছিল, কিন্তু কি মনে করে সে শেষবারের মতো পেছনে তাকায়, আর তাকিয়েই সে অবাক হয়ে যায়। সে দেখতে পায় ইয়োশি দাঁড়িয়ে আছে। এক মুহূর্তও দেরি না করে কেভিন নৌকাটি ঘুরিয়ে ইয়োশির দিকে ছুটে যায়।
তার কাছে পৌঁছে সে ইয়োশিকে শক্ত করে জড়িয়ে ধরে, তার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। সিনোটিক দূর থেকে এই দৃশ্য দেখে নিশ্চুপ হয়ে যায়। কেভিন তখন আবেগ ভরা কণ্ঠে ইয়োশিকে বলে, আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে কখনোই ছাড়বো না। এরপর কেভিন আর সিনোটিক মিলে ইয়োশিকে নৌকায় তুলে নেয়। অবশেষে দীর্ঘ, ভয়ঙ্কর আর অবিশ্বাস্য সে বেঁচে থাকার লড়াইয়ের শেষ হয়। ইয়োশি অবশেষে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। এই গল্পটা আমাদের একটা কথাই শেখায়, জীবনে যত বড় বিপদে আসুক না কেন, শেষ মুহূর্ত পর্যন্ত আশা হারানো উচিত নয়। কারণ কখনো কখনো একটু আশা আর একজন সত্যিকারের বন্ধুই একটি জীবন বাঁচিয়ে দিতে পারে। আপনার যদি আজকের গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। আর এমন আরও দারুণ মুভির গল্প সহজ ভাষায় শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।